প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি। শ্রেণী নবম দশম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় চতুর্দশ। আজকের পাঠ সংবিধান প্রণয়ন 1972 ও তার বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে স্লাইডে কি দেখতে পাও? মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। এরপরে জাতীয় সংসদ, যেখানে আইন পাস হয়, আইন পরিষদ বলা হয় বা গণপরিষদ বলা হয়। তারপরে দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের চিত্র দেখা যাচ্ছে। তাহলে এ থেকে কি বোঝা যায় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকের পাঠ ঘোষণা হলো, বা আজকের পাঠ হলো সংবিধান প্রণয়ন, সংবিধান প্রণয়ন 1972। আমরা বা তোমরা ছবিতে সংবিধান বইটি দেখতে পাচ্ছ। সংবিধান বইটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তাহলে আজকের পাঠ সংবিধান প্রণয়ন 1972 সাল ও তার বৈশিষ্ট্য। শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? 1. সংবিধানের সংজ্ঞা দিতে পারবে। 2. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি বর্ণনা করতে পারবে। 3. সংবিধানের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে। 4. উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে পারবে। তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সংবিধান বাংলাদেশের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাম পাশে, এবং সর্বোচ্চ বিচারালয়ের ছবি। তো সংবিধান হলো বাংলাদেশের সংবিধান লিখিত দলিল, লিখিত দলিল। এই সংবিধান বিশ্বের কোন দেশে বা কোন দেশে অলিখিত দলিলও আছে। সংবিধান তাদের প্রথা অনুসারে চলে, কিন্তু বাংলাদেশের সংবিধান লিখিত দলিল। যে মূল আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। তোমরা দেখতে পাচ্ছ উপরে সংসদ ভবন, মাঝে সংসদ ভবনের আলোচনা চলতেছে, মন্ত্রী পরিষদের আলোচনা চলতেছে। সংসদ আলোচনা ও সিদ্ধান্ত। আর নিচে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার ছবি দেখতে পাচ্ছ তোমরা। সংবিধানের প্রকারভেদ। লিপিবদ্ধকরণের ভিত্তিতে, লিপিবদ্ধকরণের ভিত্তিতে প্রকারভেদ 2 প্রকার, আর সংশোধনের ভিত্তিতে। লিপিবদ্ধকরণের ভিত্তিতে আবার 2 ভাগে বিভক্ত, লিখিত সংবিধান আর অলিখিত
সংবিধান। এটা হলো লিখিত সংবিধান আর এটা অলিখিত সংবিধান। এরপরে সংশোধনের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা যায়, সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয়। তবে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ যেটা সহজেই পরিবর্তনযোগ্য না, পরিবর্তন করতে গেলে সংসদে 3/2 সদস্যের ভোট লাগে, তাহলে যে কোনো আইন পরিবর্তন হয়। তাহলে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি, মাঝে জাতীয় সংসদের অধিবেশন, তারপরে এই যে সংবিধান প্রণেতা, সংবিধান রচনার যে কমিটি ছিল যাদের উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব দিয়েছিলেন 34 জন মন্ত্রী পরিষদের সদস্য, অর্থাৎ প্রাদেশিক এবং 1970 সালের নির্বাচনের প্রাদেশিক ও জাতীয় পরিষদে পূর্ববঙ্গের যে সকল সদস্য ছিল তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে ডক্টর কামাল হোসেন তিনি 34 জন সদস্যের প্রধান আহ্বায়ক ছিলেন। এরপরে প্রাক্তন 2 জন রাষ্ট্রপতি আমরা দেখতে পাচ্ছি, লেফটেন্যান্ট জেনারেল এইচ.এম. এরশাদ আর মেজর জেনারেল জিয়াউর রহমান, প্রাক্তন রাষ্ট্রপতি। তারপরে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের একটি প্রস্তাবনা, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 4টি তফসিল, এই ছিল 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। একটি প্রস্তাবনা, সংবিধানের 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ ও 4টি তফসিল, এটাই ছিল সংবিধানের বৈশিষ্ট্য। 11টি ভাগের ভিতরে 3 নম্বরে ছিল মৌলিক অধিকার, অর্থাৎ বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, এটা ছিল সংবিধানের বা সরকারের দায়িত্ব। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো মৌলিক অধিকার নিশ্চিত করা ছিল তার সংবিধানের উল্লেখ ছিল এবং সরকারের দায়িত্ব। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, হলো 4টি। একটা হলো গণতন্ত্র, আর একটা সমাজতন্ত্র, আর একটা ধর্মনিরপেক্ষ, আর সর্বশ্রেষ্ঠ হলো জাতীয়তাবাদ। এই কয়টি নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি আছে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র পরিচালনার মূলনীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সর্বশ্রেষ্ঠ হলো জাতীয়তাবাদ। আমরা বাঙালি জাতীয়তাবাদ। তাহলে সংবিধান গণপরিষদ আদেশ তারিখ 1972 সালের 23 মার্চ। এই সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদেশ জারি করেন 1972 সালের 23 মার্চ। গণপরিষদের সদস্যদের উদ্দেশ্যে আদেশ জারি করেন। এরপরে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10ই এপ্রিল 1972 সাল। 10ই এপ্রিল প্রথম অধিবেশন বসে।
প্রথম স্পিকার হলো শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ প্রথম স্পিকার। 1972 সালের প্রথম অধিবেশন 10ই এপ্রিল হয় জাতীয় সংসদের বা গণপরিষদের। তার প্রথম স্পিকার হলেন শাহ আব্দুল হামিদ। এরপরে ডেপুটি স্পিকার হলেন মোহাম্মদ উল্লাহ। ডেপুটি স্পিকার হলেন মোহাম্মদ উল্লাহ। আহ্বায়ক, আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে বঙ্গবন্ধু 34 জন সদস্যের উপরে দায়িত্ব দিয়েছিলেন। তার আহ্বায়ক ছিলেন ডক্টর কামাল হোসেন। সদস্য সংখ্যা 34 জন। এই সংবিধান প্রণয়নের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তাদের সদস্য সংখ্যা হলো, তারা হলেন 34 জন। 1972 সালের সংবিধান খসড়া সংবিধান করা হয়, খসড়া পাস হয় 11ই অক্টোবর। এরপরে 19শে অক্টোবর আলোচনা শুরু, বিল পাস হয় 4 নভেম্বর। 11ই অক্টোবর খসড়া বের করা হয় এবং 19শে অক্টোবর আলোচনা শুরু করা হয়, আর 4 নভেম্বর বিল পাস হয়। অর্থাৎ যে কোনো বিল রাষ্ট্রপতির সই ছাড়া পাস হয় না। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সই দিলে সে বিল পাস হয়, অথবা 7 দিনের মধ্যে যদি নাও দেয় তারপরেও ধরে নিতে হবে তার সম্মতি আছে। এরপরে এই সংবিধান কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। 1972 সালের 16ই ডিসেম্বর এই সংবিধান কার্যকর হয়। আমরা বিশ্বের বহু দেশে অর্থাৎ পাকিস্তানে সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছে 9 বছর। ভারতের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছে 2 বছর। আর আমরা অর্থাৎ বাঙালি জাতির সংবিধান প্রণয়ন করা হয় মাত্র 9 মাসে, এবং 16ই ডিসেম্বর তারিখে প্রথম বিজয় দিবসে এই সংবিধান কার্যকর করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যে আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সংবিধান কত তারিখে সংবিধান প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে গণপরিষদে, আদেশ জারি করা কত তারিখে, এবং কাদের নিয়ে বা কয়জন সদস্য নিয়ে মন্ত্রী পরিষদের সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়, কয়জন সদস্যের উপরে, এরপরে কোন তারিখে পাস হয়, কোন তারিখে কার্যকর হয়, কোন তারিখে খসড়া করা হয়, এগুলো। এছাড়াও সংবিধানের বৈশিষ্ট্য জানতে পারবে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশে কোনো প্রদেশ নাই, একটাই দেশ, এই জন্য একটা কেন্দ্র থেকে শাসন পরিচালিত হয়। এরপরে এক কক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা, অর্থাৎ এর 2 কক্ষ নাই, একটাই কক্ষ। এক কক্ষের মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা 300 জন, এবং তৎকালীন সময় অর্থাৎ 1972 সালে তৎকালীন সময় মনোনীত মহিলা সদস্য ছিল 15 জন। এই ছিল। এরপরে বাংলাদেশের সংবিধান লিখিত একটি দলিল। এই লিখিত দলিল দুষ্পরিবর্তনীয় করতে গেলে বা যে 3 সংসদের 2/3 লোকের সদস্যদের সই বা কণ্ঠ ভোটে পাশ হতে হয়, তাহলে সংবিধানের কোনো আইন পরিবর্তন বা নতুন কোনো আইন করতে গেলে এটা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি এখান থেকে মূল্যায়ন করলে তোমরা এর উত্তর সঠিক দিতে পারবে।
মূল্যায়ন। তাহলে সংবিধান কি আমি আলোচনায় বলেছি, তোমরা নিশ্চয়ই পারবে। সংবিধান হলো যে মূল আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। এটি বাংলা ভাষায় ও ইংরেজিতে উভয়ভাবে লেখা আছে, তবে বাংলার গুরুত্ব বেশি। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসে? আলোচনা করেছি। হ্যাঁ, ঠিকই বলেছে, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10ই এপ্রিল 1972 সালে। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার মূল নীতি কয়টি? রাষ্ট্র পরিচালনার মূল নীতি 4টি, আলোচনা করেছি পূর্বে। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। 5, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জাতীয় সংসদে কত অংশ ভোটের প্রয়োজন হয়? অর্থাৎ 2/3 ভোটের প্রয়োজন হয়। জাতীয় সংসদে 2/3 ভোটের প্রয়োজন হয়। সংবিধানের যে কোনো আইন সংশোধনের ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ সদস্যদের ভোটের প্রয়োজন হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ক্লাস নিলাম সংবিধান প্রণয়ন 1972 সাল ও তার বৈশিষ্ট্য, নিশ্চয়ই তোমরা ক্লাসটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে এখন বাড়ির যে কাজটি দিব, আগামী ক্লাসে তোমরা এই সংবিধানের উপরই বাড়ির কাজটি অবশ্যই জমা দিবে। বাড়ির কাজ, তোমরা খাতা কলম হাতে নাও এবং বাড়ির কাজটি লিখে নাও। সংবিধান কি? 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আমি আবার বলছি, সংবিধান কি? 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এখানে তোমাদের যে আলোচনা করেছি তার মধ্যেই পুরো বাড়ির কাজটি খুঁজে পাও। তোমরা আগামী ক্লাসে বাড়ির কাজটি সুন্দর করে তৈরি করে নিয়ে আসবে এবং ততক্ষণ পর্যন্ত এবং আমাকে জমা দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর থাকবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ।